হচ্ছে আমরা যে পদ্ধতিতে এখন নির্বাচন করছি এটা ঠিক টুকু ভাই যথার্থই বলেছেন, আমরা এটা অভ্যস্ত, নতুন আনুপাতিক হারে ভোটে অভ্যস্ত না। তারপর কে কোন এলাকা প্রতিনিধিত্ব করবেন পিয়ার পদ্ধতিতে সেটি কিন্তু নিশ্চিত হবে না। যার বাড়ি হয়তো সিলেটে তিনি প্রতিনিধিত্ব করলেন বরিশালে, বা যার বাড়ি বরিশালে তিনি প্রতিনিধিত্ব করলেন রংপুরে, মানে এটি একটি এলাকা ভিত্তিক আসন ভিত্তিক যদি নির্বাচন হয় তাহলে এটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে ওই পদ্ধতির ইতিবাচক দিকটা হলো যে তাতে ধারণা করা হয় আমাদের দ্বিদলীয় ব্যবস্থা এতদিন চলে আসছিল, আজকে আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তাহলে এক দলের আধিপত্য সংসদে এবং রাষ্ট্রে যে আধিপত্য থাকতে পারে তার থেকে কিছুটা হয়তো রেহাই পেতে পারে এই আনুপাতিক হারে। কিন্তু এর নেতিবাচক দিকটা হলো, আর এক হচ্ছে আমরা অভ্যস্ত হইনি এখনও, দ্বিতীয়ত হচ্ছে কে কোথার প্রতিনিধিত্ব হবে জানি না, আর তৃতীয়ত হচ্ছে যে এই পদ্ধতিতে কে এমপি হবেন বা হবেন না এটা নির্ভর করবে সম্পূর্ণ দলীয় নেতৃত্বের উপর। আচ্ছা, দল থেকে আগেই প্রার্থীর তালিকা দিতে হবে যে এই ভোটে তারা যদি 30% ভোট পায় তাহলে 30% আসন তাদের থাকবে, তাহলে ওই 30% আসনে কে কে তাদের 30 জন কে হবেন এটা আগে থেকে তালিকা দিতে হবে। এখন ওই তালিকা অনুযায়ী ওখানে তাহলে পুরোটা নির্ভর করবে এখানে ভোটারের মানে কি বলে জনগণের ভোটের চেয়েও বেশি না নেতৃত্ব ঠিক করবে। এখনও নেতৃত্ব ঠিক করে, যেমন দলীয় মনোনয়ন দেওয়া হয়, তবে সেখানে আবার ভোটারকে প্রার্থীকে জনগণের কাছে যে ভোট পেতে হয় ব্যক্তি হিসাবে, আর তখন ভোটটা হবে দলের ভিত্তিতে। এই কিন্তু যে কথাটা অনেকগুলো দল সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে যে আসলে আমাদের যে প্রধান ভয় সেটাকে দূর করা দরকার। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। যে এক দল যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে, আমরা 73-এর নির্বাচন থেকেই দেখে আসছি, যে দল 2/3 আসনের বেশি পায়, যে সংসদে পায়, সেই সংসদের পরিণাম খুব ভালো হয়নি কোনো সংসদেরই। বরং 2/3 আসনের নিচে যদি থাকে, এক ধরনের ক্ষমতার ভারসাম্য থাকে, যেটি আপনি যদি বলেন যে 91-এর পার্লামেন্ট বা 96-এর পার্লামেন্ট, সেখানে কিন্তু সরকারি দল ও বিরোধী দলের মধ্যে একটা শক্তির ভারসাম্য ছিল। আরেকটি আছে যে তখন ছিল যে ক্ষমতাসীন দলই সমস্ত সংরক্ষিত নারী আসনের সমস্ত আসন তারা পেয়ে যেত। বিএনপি কিন্তু একটা করেছিলেন যে এটা আনুপাতিক হারে হবে, যে দলের যে পরিমাণ আসন থাকবে প্রত্যক্ষ ভোটে, ওই আসনের ভিত্তিতে তার সংরক্ষিত নারী আসনেও ভোট হবে। এখন যে প্রশ্নটি এসেছে সেটি হলো উচ্চকক্ষের ভোট পদ্ধতি কেমন হবে। আর সেটি আমিও মনে করি যে সেটি আনুপাতিক হারে হতে পারে বা হওয়া উচিত। এ কারণে যে নিম্নকক্ষ বা এখন যে পার্লামেন্ট আছে, এখানে যে আসন থাকবে, যা দলীয় যে আসন, সেই আসনের ভিত্তিতে যদি উচ্চকক্ষে যায় তাহলে হয়তো দেখা যাবে যে 1-2টি দলই উচ্চকক্ষের প্রতিনিধিত্ব হবে। এবং এখন যে সংরক্ষিত নারী আসনে যেভাবে প্রতিনিধিত্ব হচ্ছে, সেটি দলের প্রাধান্য থাকবে, নেতৃত্বের প্রাধান্য থাকবে, সেখানে প্রার্থীর থাকবে না। আর যদি ওটা আনুপাতিক হয় তাহলে অন্য দলও, ছোট দলগুলো যাদের নিম্নকক্ষে প্রতিনিধিত্ব কম, এমনকি নেইও, ধরুন কেউ 5% পেলেন কিন্তু কোনো আসন নেই, সে উচ্চকক্ষে অন্তত 5%, 100 জন যদি উচ্চকক্ষে প্রতিনিধি থাকে, 5 জন প্রতিনিধি পাবে। এটি আমি মনে করি এখানে বিএনপির ভয় পাওয়ার কিছু নেই যে উচ্চকক্ষে আসন কমে যাবে, কারণ নিম্নকক্ষে তো তার সংখ্যাগরিষ্ঠতা আছেই, মানে থাকবেই যদি নির্বাচন হয়, যদি যারা ভাবেন এরকম। আবার যে ভয়টা হচ্ছে যে আমরা নতুন পদ্ধতিতে কিভাবে যাব, এবারই যাব না ধীরে ধীরে যাব, কিছুটা আরো একটু পরীক্ষা নিরীক্ষা করে একটা সময় নিয়ে যাওয়া দরকার আছে। সেক্ষেত্রে নিম্নকক্ষে যে পদ্ধতিতে ভোট আছে সেটি হওয়া ভালো মনে করি। উচ্চকক্ষে আনুপাতিক হারে, মানে হওয়াটাকে আপনি মনে করছেন যে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধি বাছাই হতে পারে।